পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল। হাতে পায়ে রগ কেটে ফেলার চেষ্টা করা হয়েছিল। মারাত্মকভাবে আহত সে। বারবার একই কথা জিজ্ঞেস করবেন না। শুধু আল্লাহকে ডাকুন। সামিন ইয়াসার ডাক্তারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নরম গলায় বলে, বাঁচবে তো? আশা করা যায়, কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছা অন্যরকম হলে আমাদের তো কিছু করার নেই। ডাক্তার চলে যেতেই সবুজ ইয়াসারের দিকে তাকিয়ে বলে, ভাই, কতটা নির্দয় হলে কেউ হাত পায়ের রগ কেটে জান নেওয়ার কথা ভাবতে পারে? ইয়াসার চুপ করে থাকে। রনি বলে, শালা পুরোটাই ভণ্ড। আগে তো ক্রাইম রিপোর্টার ছিল, ক্রাইম নিয়ে রিপোর্ট করতে করতে শিখে গিয়েছে সব। সামিন একবার ঘড়ির দিকে তাকিয়ে বলে, আতাউর আলমের আপডেট কি? বাড়ি থেকে কেউ বের হয়নি, কেউ বাড়িতে ঢুকেনি। সামিন আর কিছু না বলে হাঁটতে শুরু করে। রাহাত বলে, কই যাচ্ছেন ভাই? বাড়িতে। তোরা এখানে থাক, কোনো সমস্যা হলে আমায় ফোন দিবি। ফুয়াদ এবং আরাফ আমার সাথে আয়। রাহাত এবং রনি মাথা নাড়ায়। ফুয়াদ এবং আরাফ সামিনের সাথে চলে যায়। তৌফ রাহাতের কানের কাছে মুখ নিয়ে বলে, ঘরে নতুন বউ রাইখা অন্য কোথাও মন টিকবে এখন? রাহাত চোখ রাঙিয়ে দিয়ে বলে, ফাজলামির কথা বলিস না। আমাদের মন মেজাজ ঠিক নেই। কাল সারা রাত কেউ ঘুমায়নি। রনি রাহাতের দিকে তাকিয়ে বলে, কাল কিছু হয়েছিল? ভাইয়ের বাসর? কি একটা বিয়ে, তার আবার বাসর? থাপড়াথাপড়ি আর থুতো ছোড়াছড়ি হয়েছিল শুধু। এই মেয়ের তেজ কমে এত সহজে? ভাইয়ের মাথায় কি চলছে কে জানে। বিয়ে কোনো প্রতিশোধ বলতে পারিস? এটা কি স্টার জলসা? হুদাই ভাইয়ের মাথায় সমস্যা দেখা দিয়েছে। আলো যেদিন ভাইকে চর মেরেছিল সেদিন থেকেই সমস্যা ভাইয়ের মাথায়। ভাই তো আগে এরকম ছিল না। তৌফ হাসতে হাসতে বলে, ভাই, আমার মনে হয় ইয়াসার ভাই এই মেয়েটিকে পছন্দ করতো, দেখেননি? যখনই বলতেন ভাই মেয়েটিকে কিছু করেন, মেয়েটিকে কিছু করেন, তখনই ভাই বলতো বাদ দে, শুধু নজর রাখ, বাদ দে, শুধু নজর রাখ। আর একটু গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবেন যে মানুষটা বিয়েই করতে আগ্রহ দেখাতো না, সে বিয়ে করে নিল হুট করে, তাও আবার শত্রুর মেয়েকে। আশ্চর্য না বিষয়টা? ইসমামের অস্থিরতা বাড়তেই থাকে। 15 ঘন্টা বেশি হয়ে গিয়েছে, অথচ আদ্রিতা তার সাথে কোনো যোগাযোগ করছে না। আচ্ছা, আদ্রিতার ফোনটা নষ্ট হয়ে যায়নি তো? আদ্রিতা তো প্রায়ই বলতো তার ফোনটা কাজ করছে না, কিন্তু সেটা হলেও তো আদ্রিতা কোনো না কোনোভাবে তাকে ইনফর্ম করে দিত। যত সময় যাচ্ছে অস্থিরতা বেড়েই চলেছে ইসমামের। বারবার ফোন হাতে নিয়ে চেক করা ছাড়া আর কোনো কিছুতেই মন দিতে পারছে না সে। ফুয়াদ গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসে। সামিন তার পাশে বসে। আরাব পেছনের সিটে। ফুয়াদ গাড়ি স্টার্ট করার আগে সামিনের দিকে একবার তাকায়। সত্যিই বাড়িতে যাবে? পার্টি অফিসে যাবি না? মিটিং ডেকেছিলি তো? না, আগামীকাল ভোট কেন্দ্রগুলোতে যাব সোজা। লোক লাগিয়ে দিয়েছি, তারা সবটা দেখবে। ফুয়াদ গাড়ি স্টার্ট করে সামিনের সামনে দিয়ে দৃষ্টি স্থির রেখে বসে আছে। কিছু দূর যাওয়ার পরে ফুয়াদ বলে, একটা কথা বলতো, তুই তো একটা শিক্ষিত ছেলে, তাও এরকম একটা বোকামি কেন করলি? এভাবে বিয়ে হয়? হচ্ছে তো, ও কবুল বলেছে, আমি কবুল বলেছি। 3 লক্ষ টাকা কাবিন ধরে বিয়ে করেছি। কিছুদিন পরে কাবিনের কপি পেয়ে যাবেন। ফুয়াদ ড্রাইভ করতে করতে বলে, সেটা বলিনি আমি। না ও তোকে ভালোবাসে, না তুই ওকে ভালোবাসিস। এই বিয়ের পরিণতি কি হবে? সামিন চুপ করে থাকে। ফুয়াদ বলে, জেদ করে একটা মেয়ের জীবন নষ্ট করলি। ওর বাবা যদি দোষী হতো তাহলে থানায় যেতি, পুলিশে ধরে দিতি। তুই কেন আইন নিজের হাতে তুলে নিলি? ওর বাবাকে অন্য কেউ মেরেছিল। ও কেন থানা পুলিশ না করে? ও কোনো থানা পুলিশ না করে, অপরাধী শনাক্ত না করে সরাসরি আমায় থাপ্পড় মেরেছিল কেন? বাবার প্রতি মেয়ের ইমোশনটা বোঝার চেষ্টা কর। আলো একটু অন্যরকম মেয়ে। গাড়ি থামা। গম্ভীর কণ্ঠে বলে সামিন ইয়াসার। ফুয়াদ হুট করে ব্রেক কষে। সামিনের দিকে তাকিয়ে বলে, আমাকে এই মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে যাবি? অন্তত বাড়িতে দিয়ে আয়, আমাকে একটু ঘুমাবো আমি। সামিন ম্লান হেসে বলে। আমার সাথে ভেতরে চল, কেনাকাটা করতে হবে। ফুয়াদ মাথা ঘুরিয়ে তাকায়। একটা শপিং মলের সামনে তাদের গাড়ি দাঁড়িয়ে আছে। একবার সামিনের দিকে তাকিয়ে বলে, কি কিনবি? কার জন্য কিনবি? আমার বউয়ের জন্য। তাচ্ছিল্যের সাথে বলে সামিন। তার মুখে বিদ্রুপের হাসি। মাম্মার বারণ সত্ত্বেও ইহান বারবার এসে নিচতলায় গেস্ট রুমে উকি দিচ্ছে।
মাম্মা বলেছে বাড়িতে নাকি কেউ এসেছে, সে নাকি ইহানের বড় মা হয়, বড় বাবার বউ। ইহান খুবই উৎসুক হয়ে আছে তার বড় মাকে দেখার জন্য, দেখবে বলে, কিন্তু মাম্মা বারবার ধমক দিচ্ছে, ঘরের ভেতর যেতেই দিচ্ছে না ইলহানকে। চুপচাপ লিভিং রুমে কিছুক্ষণ পায়চারি করে আশেপাশে তাকায় ইহান। ঋতু এখন রান্নাঘরে, বাড়ির সবাই দোতলায় আছে, কেউ নিচে নামেনি। ইহান সুযোগ পেয়ে গুটি গুটি পায়ে গেস্ট রুমের দরজা খুলে সামনে গিয়ে দাঁড়ায়। ছোট ছোট দুটো হাত গিয়ে গেস্ট রুমের দরজায় ধাক্কা দিয়ে দরজা খোলে। ঘরে ঢুকে ইহান আশেপাশে তাকায়, কোথাও কাকে দেখতে না পেয়ে ইহান বের হয়ে যেতে নেয়। ঠিক তখনই ইহানের চোখ পড়ে যায় মেঝের দিকে, কেউ একজন মেঝেতে শুয়ে আছে। ইহান গুটি গুটি পায়ে আলোর কাছে যায়। প্রচন্ড খিদে এবং ক্লান্তির চোখে বুঝে হাত দিয়ে পেট চেপে ধরে মেঝেতে পড়েছিল আলো। কারো অস্তিত্ব টের পেয়ে আলো হকচকিয়ে উঠে বসে। সে ভেবেছিল আবার বোধহয় সামিন ইয়াসার নামের পিশাচটা এসেছে। মাথা ঘুরিয়ে তাকাতেই দেখে একটা ফুটফুটে বাচ্চা ছেলে তার দিকে তাকিয়ে আছে। আলো ছেলেটির দিকে তাকিয়ে থাকে। ইহান বলে, তুমি কি বড় মা? আলো তার ঘোলাটে দৃষ্টি দিয়ে ইহানকে দেখে। ইহান বলতে থাকে, তুমি বড় বাবার বউ? ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে আলো। ইহান ফ্যাল করে তাকিয়ে আছে আলোর দিকে, আদুরে গলায় বলে, তুমি কি বড় মা বলো? চলে যাও এখান থেকে। তেজি কণ্ঠে বলে আলো। ইহান ভয় পেয়ে যায় আলোর কণ্ঠস্বর শুনে। আলো চেঁচিয়ে ওঠে, বললাম না চলে যাও এখান থেকে, যাও বলছি, চলে যাও। ইহান মাম্মা বলে একটা বিকট চিৎকার দিয়ে ছুটে বেরিয়ে যায় আলোর ঘর থেকে। বেলা 1:30 নাগাদ ইয়াসারের গাড়ি শান্তিনীরের গেট দিয়ে ঢোকে। গাড়ি থামিয়ে নেমে পড়ে সে। পোনা এসে দাঁড়ায় পোচের সামনে। ইয়াসার গাড়ি থেকে নেমে পোনা চাচাকে বলে, চাচা, রিয়াজকে বলো গাড়ি থেকে প্যাকেটগুলো নামাতে, বাড়ির ভেতরে দিয়ে আসতে বলো। তারপর কয়েক মুহূর্ত চুপ করে থাকে, জিজ্ঞেস করে, বাড়িতে সব ঠিকঠাক? কোনো ঝামেলা হয়নি তো? পোনা মাথা নাড়ায়, মুখে বলে, কোনো ঝামেলা হয়নি। তবে তবে কি? বড় মা ইহান বাবুকে ধমক দিয়েছে। বড় মা? কে বড় মা? পোনা চাচার কথা বুঝতে না পেরে সামিন অবাক হয়ে জানতে চায়। পোনা থতমত খেয়ে বলে, বড় বৌমা, তোমার বউ। সামিন হতভম্ব হয়ে সদর দরজার দিকে তাকায়। ধমক দিয়েছে মানে? কি দুঃসাহস! সামিন ইয়াসার হন্তদন্ত হয়ে বাড়ির ভেতরে যায়। ভেতরে ঢুকে ঋতুকে ডাকতে থাকে। ঋতু এসে সামনে দাঁড়ায়। আলো ইহানকে বকেছে? কঠিন গলায় জানতে চায় ইয়াসার। ঋতু আমতা করে বলে, ভাইয়া জানেনই তো, ইহান অচেনা লোক দেখলে তাদের কিভাবে বিরক্ত করে। ভাবিকে কিছু বলবেন না। রিয়াজ এসে প্যাকেটগুলো লিভিং রুমে রেখে চলে যায়। ঋতু সেদিকে তাকিয়ে বলে, এগুলো কি ভাইয়া? ঈশিতা সিঁড়ি বেয়ে নিচে নামে। সামিন বলে, শাড়ি আছে এখানে, নতুন বউয়ের জন্য। ঋতু কিছুক্ষণ সামিনের দিকে তাকিয়ে থেকে বলে, শুধু শাড়ি? হ্যাঁ, 22টা আছে, কম হয়ে গেছে। ঋতু আমতা করে বলে, ভাইয়া 22টা শাড়ি দিয়ে কি হবে? আর নতুন বউয়ের জন্য শুধু শাড়ি কেনা হয় না, শাড়ির সাথে আনুষঙ্গিক অনেক কিছু কিনতে হয়। সামিন ঋতুর মুখের দিকে তাকিয়ে বলে, আমি তো জানি না, তুমি বললে শাড়ির কথা, তাই নিয়ে এলাম। তারপর আবার চুপ করে থেকে বলে, ঠিক আছে, যা যা লাগবে তুমি আর ঈশিতা গিয়ে নিয়ে এসো বিকালে। হ্যাঁ? ঋতু মাথা নাড়ায়। ঈশিতা কঠিন গলায় বলে, আমি পারবো না। সামিন বোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ঋতুকে বলে, ওকে নিয়ে এসো। আসবে না ভাইয়া? অভুক্ত থাকায় অবস্থায় কাহিল হয়ে গিয়েছে, তবুও জেদ করে কিছু খাচ্ছে না। অনেক চেষ্টা সামিন করেছি। ঋতুর কথা শুনে গেস্ট রুমের দিকে যায়। ঋতু নিচু স্বরে বলে, ভাইয়া প্লিজ গায়ে হাত তুলবেন না। ভাইয়ার বউয়ের সাথে কি করবে সেটা তুমি বলে দিবে? পেছন থেকে ধমক দেয় ইলহাম। ঋতু মুখ অন্ধকার করে দাঁড়িয়ে আছে। আলো নামের অচেনা মেয়েটার জন্য তার খুব মায়া হচ্ছে। তারা একই রকমের কপাল নিয়ে জন্মেছে যে। দরজা ঠেলে সামিন ভেতরে ঢুকে দরজা চাপিয়ে দেয়।
আলো হাঁটুতে মাথা ঠেকিয়ে বসে ছিল মেঝেতে, মাথা তুলে তাকায় সামিনের দিকে। আলোর বিধ্বস্ত মুখটা দেখে হঠাৎ করে সামিনের অদ্ভুত অনুভূতি হয়। কিছুক্ষণ চুপ করে থেকে বলে, ইহান ছোট মানুষ, ও তো আর আমার মতো পিচাস না। ওকে কেন ধমকালে? ও একটা 5 বছরের বাচ্চা মাত্র। এখন না হলেও একদিন ঠিকই আপনার মতো পিচাস হবে ও। ওর শরীরে এই বংশের রক্ত। সামিন একটা চেয়ার টেনে বসে পড়ে। 16 ঘন্টা না খেয়ে আছো, তার উপরও গলায় কি জোর তোমার! হাতেও অনেক জোর, দেখাবো? ঠান্ডা গলায় বলে আলো। সামিন আলোর কথা শুনে বাঁকা করে হাসে, তারপর বলে, শুনেছি তুমি কারাতে জানো, জাতীয় পর্যায়ে 3য় হয়েছো। তবে এতেই নিজেকে অনেক কিছু ভেবে বসো না। যাদের সাথে লড়েছো তারা সবাই মেয়ে মানুষ, দুর্বল প্রজাতি। আমি পুরুষ মানুষ, সিংহ পুরুষ। একটা মোটামুটি ধরনের চর দিলে এখানে 3 দিন পরে থাকবা। আলো সামিনের চোখের দিকে তাকিয়ে আছে। সামিন বলে, শোনো, আত্মবিশ্বাসী বাবার আত্মবিশ্বাসী কন্যা, তোমাকে একটা সুখবর দেই। তোমার মা সুস্থ আছে। অবশ্য তার সুস্থতা তোমার উপরই নির্ভর করবে। যদি এখানে কোনো বাদরামি করেছো তাহলে ওখানে। সামিন থেমে আলোর দিকে তাকায়। আলো চোখে উৎকণ্ঠা। সামিন বলে, আমার সাথে চলো। কোথাও যাব না, আমি শুধু আব্বু আম্মুর কাছে যাব, আমাকে যেতে দিন। কেন যাবে? তুমি এখন আমার স্ত্রী। এই বিয়ে আমি মানি না। তেজি কণ্ঠে বলে ওঠে আলো। তারপর উঠে দাঁড়ায়। শরীরের দুর্বলতার জন্য ঠিকভাবে দাঁড়িয়ে থাকতেও পারছে না সে। সামিন একবার আলোর দিকে তাকিয়ে বলে, চলো। যাব না। দাঁত খিচিয়ে বলতে চায় আলো। সামিন শীতল চোখে আলোর দিকে তাকায়। তারপর আলোর হাত ধরে টানতে টানতে গেস্ট রুম থেকে বের করে আনে। আলো নিজের হাতটাকে সামিনের হাত থেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করে, কিন্তু সে অপারগ। রেহানা স্বামীর মাথায় হাত রাখে। চোখ বুজে ইজি চেয়ারে আধশোয়া হয়ে বসে আছে আতাউর আলম। ইসির হাতের স্পর্শে চোখ খুলে তাকায় সে। রেহানার মুখের দিকে তাকিয়ে অস্বাভাবিক ঠান্ডা গলায় বলে, মেয়েটার মনটা এখন কেমন করছে রেহানা? নিশ্চয় গলা কাটা মুরগির মতো তরপাচ্ছে। রেহানা কান্না আটকে স্বামীর মুখের দিকে তাকিয়ে থাকে। আতাউর বলে, তুমি ঠিক বলেছিলে রেহানা, আমার মতো মানুষদের জন্য রাজনীতি মানায় না। রাজনীতি মানায় ইয়াসারের মতো জানোয়ারদের, যারা টাকা দিয়ে কিছু মানুষরূপী পশু পোষে। আমার যদি আজ ওরকম কিছু পশু থাকতো তাহলে আজ দিনটা অন্যরকম হতো। চলো না পুলিশের কাছে যাই, একবার ধরিয়ে দিলে কিছু করতে পারবে না ওরা। রেহানা ফিসফিসিয়ে বলে ওঠে। আতাউর বলে, তুমি জানো না রেহানা, ওরা কি করতে পারে। তোমার কোনো ধারণা নেই। ইশতিয়াকের কাহিনী মনে আছে তোমার? মারুফার সাথে কি হয়েছিল ভুলে গেলে? আমি আমার মেয়েটাকে হারাতে পারবো না। আতাউর আলম ভয় পাচ্ছে। এত সহজে হার মেনে নিলে আতাউর আলম? না, একজন বাবা ভয় পাচ্ছে রেহানা। এমন সময় ফোনে রিংটন বেজে ওঠে। আতাউর আলম চমকে উঠে ফোনটা রিসিভ করে কানে ধরে। অপাশ থেকে কণ্ঠে বিদ্রুপ নিয়ে তার চাচাতো ভাই খোরশেদ বলে ওঠে। আতাউর আলম একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, সত্যি? শব্দটি মুখ থেকে উচ্চারণ করেই ফোন কেটে দেয় সে। সামিন ইয়াসার আলোকে টানতে টানতে এনে লিভিং রুমে দাঁড় করায়। আলো কিছুটা টলছে। সামিন ঋতুর দিকে তাকিয়ে বলে, ওকে কিছু খাওয়াও। আমি খাবো না, এই বাড়ির কিছু আমি মুখে দেব না, বললাম তো। চেঁচিয়ে বলতে থাকে আলো। সামিন আলোর দিকে তাকিয়ে বলে, কতক্ষণ দেখবে না খেয়ে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমিও দেখতে চাই তুমি কতক্ষণ না খেয়ে থাকো। আলো সামিনের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। সিতারা এসে ঋতুর হাতে একটা গ্লাস দিয়ে বলে, বড় ভাইজানের মিন্ট লেবন ভাবি। ঋতু গ্লাসটা সামিনের হাতে তুলে দিয়ে যাবে, তখনই ইলহাম থমকে সুরে বলে, তুমি কেন দিচ্ছ? ভাইয়ার বউ দেবে, ওর হাতে গ্লাস দাও। সামিন আলোর দিকে তাকায়। ঋতু আমতা আমতা করতে থাকে। ঈশিতা আলোকে দেখে। আলো সবাইকে অবাক করে দিয়ে ঋতুর হাত থেকে গ্লাসটা নেয়। তারপর সামিনের চোখের দিকে একবার তাকিয়ে গ্লাসের পানিটুকু সামিনের মুখে ছুঁড়ে মারে।
ঘটনার আকস্মিকতায় সবাই চমকে ওঠে। আলো গেস্ট রুমের দিকে ছুটে যায়। তার দুর্বল শরীর নিয়ে ছুটতে বেশ বেগ পেতে হচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি সে নিচে পড়ে যাবে। সামিন ভেজা মুখ নিয়ে দাঁড়িয়ে আলোকে দেখে। সবাই তাকে দেখছে। কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে পাঞ্জাবির হাতা গুটিয়ে নিয়ে সে নিজের ঘরে চলে যায়। মুখে পানির ঝাপটা দিয়ে মুখটা পরিষ্কার করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে সামিন। গায়ের পাঞ্জাবিটা একটানে খুলে রকিং চেয়ারের উপরে ছুঁড়ে মেরে বিছানায় এসে বসে। হাত বাড়িয়ে ফোনটা হাতে নিয়ে সময় দেখে সে। বেলা ৩টা প্রায়। হঠাৎ ইসমামের কথা মনে পড়ে তার। ইসমামকে তো এসবের কিছুই জানানো হয়নি। এসব জানতে পারলে নিশ্চয়ই খুব রিয়্যাক্ট করবে। সামিনের ভালো মানুষ, ভাই বলে কথা। সামিন আনমনে হাসে। ইসমাম একেবারে মায়ের মতো হয়েছে, স্বচ্ছ। ফোনটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ইসমামকে ফোন দেওয়ার মনস্থির করেও ফোন দেয় না। এখন নিশ্চয়ই ঘুমাচ্ছে। শুধু শুধু বিরক্ত করে কী লাভ। এমন সময় ফোনের রিংটোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে যার নাম্বারটা ভেসে উঠেছে তার নাম হলো আতাউর আলম। এখন ফোন ধরলেই, ইয়াসার, আমার মেয়েটাকে একটু দেখবো। ইয়াসার, আমার মেয়েটাকে ছেড়ে দাও। ইয়াসার, আমি তোমার পা ধরবো। এসব বলে বলে কাঁদবে। ইয়াসার তা জানে। সে রিসিভ করে না ফোনটা। তৎপরতে থাকুক। ততক্ষণ জামিল আইসিইউতে থাকবে। ততক্ষণ আতাউর আলমও মেয়ের সাথে কথা বলতে না পারার যন্ত্রণায় থরপড়াতে থাকুক। ফোনটা সুইচ অফ করে রেখে সামিন উঠে দাঁড়িয়ে খালি গায়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ নিজের প্রতিবিম্বর দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলে, পিশাচ শামিন ইয়াসার মির্জা। এমন সময় দরজা টোকা পড়ে ইয়াসারের। গভীর কণ্ঠে জানতে চায়। কে? ফুলির মা চেঁচিয়ে বলে ওঠে, নতুনভাবে জ্ঞান হারাইছে ভাইজান। গায়ে একটি নেভি ব্লু রঙের পোলো টি শার্ট চাপিয়ে দ্রুত পায়ে হেঁটে নিচতলায় গেস্ট রুমের দিকে যায় ইয়াসার। আলো অচেতন হয়ে মেঝেতে পড়ে আছে। তাকে ঘিরে বসে আছে ঋতু, ঈশিতা, হেনা ও ফুলির মা। সামিনকে দেখে ঋতু উঠে দাঁড়ায়। আতঙ্কিত মুখ নিয়ে বলে, ভাইয়া অবস্থা খুব খারাপ মনে হচ্ছে, চোখ মুখে পানি ছিটিয়ে দিই। পানি ছিটানোর থেকেও পানি খাওয়ানোটা জরুরি ঋতু। ওকে উঠিয়ে বিছানায় শুয়ে দাও। সবাই ধরাধরি করে আলোকে তুলে বিছানায় শুইয়ে দেয়। ঈশিতা ভাইয়ের দিকে রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। সামিন ইয়াসার তার দিকে তাকিয়ে বলে, পরীকে ফোন করে ডাকো, এসে দেখুক। ঈশিতা কপাল কুঁচকে বলে, পুরী কি ডাক্তার? ও স্টুডেন্ট। আর পুরীকেই কেন ডাকবো? ডাক্তার এলে তোমার অপকর্ম সব ফাঁস হয়ে যাবে সেই ভয়ে। হ্যাঁ তাই। তেজি কণ্ঠে বলে ওঠে ইয়াসার। ঈশিতা আহত চোখে ভাইকে কিছুক্ষণ দেখে। তারপর পরিণামের মেয়েটাকে ফোন করে আসতে বলে। ভাইয়ের দিকে তাকিয়ে নরম গলায় বলে, তোমার কি হয়েছে ভাইয়া? কেন করছো এমন তুমি? বললাম না, বংশের ঐতিহ্য চর্চা করছি। ঈশিতা দৃঢ়ভাবে বলে, জোর করে বিয়ে হয়? এই বিয়েটাই হয়নি। তুমি ওকে ওর পরিবারের হাতে তুলে দাও ভাইয়া। শত্রুতার জেদ ধরে তুমি মেয়েটার গোটা জীবনটা এভাবে নষ্ট করো না। মনে রেখো, তোমারও বোন আছে। আমার বোনের জন্য আমি আছি, ভয় পাচ্ছি না তোর কথা। হ্যাঁ, ভাইয়াকে কিছু বলা বৃথা। ঈশিতা করুণ দৃষ্টিতে বিছানায় অচেতন হয়ে পড়ে থাকা আলো নামের মেয়েটির দিকে দেখে। উজ্জ্বল শ্যামবর্ণের মায়াবী মুখটা কিরকম মলিন হয়ে আছে। ভাইয়া কিভাবে পারছে এমনটা করতে? তার কেন একটুও মায়া হচ্ছে না? রেহানা হাতের পানি গ্লাসটা হাত থেকে মেঝেতে পড়ে ভেঙে গিয়ে তীব্র আওয়াজ হয়। কাচের টুকরোগুলো গোটা মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। স্ত্রী পুনরায় অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে ভেবে আতাউর আলম ছুটে আসে। এসে রেহানার দিকে তাকিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলে। রেহানা থমথমে মুখ নিয়ে ঠান্ডা গলায় বলে, আলোর আব্বু, মেয়েটার কি হলো? আলোর আব্বু। আতাউর আলম এগিয়ে আসে স্ত্রীর কাছে। রেহানা হাউমাউ করে কেঁদে দিয়ে বলে, মেয়েটার গায়ে হাত তুলছে, নিশ্চয়ই মেয়েটাকে মারছে খুব। মায়ের চিৎকার শুনে আজান ও আয়াত ছুটে এসে দাঁড়ায়। রেহানার শরীরটা হঠাৎ কেঁপে ওঠে। আতাউর আলম এসে স্ত্রীকে ধরে। রেহানা অস্ফুট স্বরে বলে,
মেয়েটাকে দেখবো, কথা বলবো মেয়েটার সাথে। তুমি ওই পশুটাকে ফোন করে বলো আমরা সবাই মিলে ওর পায়ে পড়বো। ও শুধু মেয়েটার সাথে একটু কথা বলিয়ে দিই। আতাউর আলম দু চোখ বন্ধ করে একটা নীরব আর্তনাদ করে ওঠে। সে তো সেই কখন থেকে চেষ্টা করেই যাচ্ছে আলোর সাথে একটু কথা বলে। নির্দয় পশু পাষণ্ড ইয়াসারের মন গলেনি। আজান আয়াত একে অপরের মুখের দিকে তাকায়। ছোট থেকে বন্ধু মহলে সবাই তাদের খেপিয়ে এসেছে লুজার টুইন্স বলে। জীবনে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের এটাই মনে হচ্ছে তারা আসলেই লুজার। হঠাৎ কলিং বেলের আওয়াজ হয়। আতাউর আলম স্ত্রীকে ছেড়ে দিয়ে গিয়ে দরজা খুলে। দরজার বাইরে দাঁড়িয়ে আছে রনি, হাতে একটা প্যাকেট তার। মুচকি হেসে আতাউর আলমের দিকে প্যাকেটটা বাড়িয়ে দিয়ে বলে, মা ওই মায়ের ব্লাড প্রেশারের ওষুধ। ধীর পায়ে গেস্ট রুমে ঢুকে পরি প্রথমে সামিরের দিকে তাকায়। সামিনের দিকে তাকিয়ে একটা ঠোক গিলে সে চোখ নামিয়ে নেয়। শ্রদ্ধা করলেও সামিন ইয়াসারকে সে ভীষণ ভয় পায়। সজ্ঞানে কখনো সামিনের সামনে পড়ে না সে। পরীর পিছু পিছু ঘরে ঢুকে পোনা। পরি পোনার মেয়ে, দুধে আলতা গায়ের রং নিয়ে জন্মেছে বলে পোনা খুব শখ করে মেয়েটির নাম রেখেছিল পরি। পরি আসলেই পরীর মতোই দেখতে। ঘরে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটার মুখের দিকে তাকিয়ে পরি পোনার দিকে তাকায়। পোনা চোখ দিয়ে ইশারা করে পরীকে বিছানার দিকে তাকাতে বলে। সে বিছানায় শুয়ে থাকা আলোকে একবার দেখে পুনরায় নিজের বাবার দিকে তাকায়। পোনা মৃদু স্বরে বলে, বড় ভাবি তোর? আলোকে খুঁটিয়ে খুঁটিয়ে কিছুক্ষণ দেখে সে। মায়াবী মুখশ্রী, তাকালে সহজে চোখ ফেরানো যায় না। ধীর পায়ে হেঁটে গিয়ে বিছানার পাশটাতে বসে। আলোর পালস রেট চেক করে ব্লাড প্রেশার চেক করে সামিনের মুখের দিকে তাকায়। সামিন তার দিকেই তাকিয়ে আছে। শরীর অত্যন্ত দুর্বল ভাইয়া, কিছু খাওয়াতেই হবে। কতক্ষণ না খেয়েছিল? 19 ঘন্টা। 19 ঘন্টা না খেয়ে দিব্যি থাকা যায়, পানি না খেলে সমস্যা হবার কথা। পানিও খায়নি। পরি আলোর দিকে তাকায়। সে কিছু বুঝতে পারছে না এখানে কি হচ্ছে। কাউকে জিজ্ঞেস করবে সেই সাহস পরি নেই। নিচু স্বরে দৃষ্টি আলোর মুখের দিকে রেখে পানি বলে, শূন্যতার জন্য হয়েছে, একটা চামচ দিয়ে খানিকটা পানি খাইয়ে দাও ঈশিতা আপু। তারপর বলে, এর হাতে পায়ে মাসাজ করে দাও, ধীরে ধীরে হুঁশ ফিরে পাবে। সামিন পরির কথা শুনে আলোর মুখের দিকে তাকায়। ঠোঁট বাঁকিয়ে ম্লান হাসে। মনে মনে বলে, বোকা বাবার ফটকা চালাক মেয়ে, এই রকমের যা স্ট্যামিনা নিয়ে এত তেজ দেখাও তুমি। ঈশিতা একটা গ্লাস আর একটা চামচ এনে আলোর মাথার কাছে বসে। ঋতু এবং সিতারা আলোর হাতে পায়ে ম্যাসাজ করে দিচ্ছে। দীর্ঘ সময় অতিবাহিত হয়। ফুলির মা হঠাৎ করে বলে ওঠে, আস্তে না আস্তে তোমাদের দিয়া নিজের সেবা করাইয়া নিতেছে তোমার বড় যা। ঋতু মাথা তুলে ভ্রু কুচকে ফেলে। ফুলির মা প্রায় ভুলে গিয়েছিল এই ঘরে ইয়াসার রয়েছে। মনে পড়তেই সে থতমত মুখ নিয়ে দাঁড়িয়ে থাকে। ইয়াসার কিছু বলে না, তার দৃষ্টি আলোর দিকে। তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সে আলোকে পর্যবেক্ষণ করছে। গুনে গুনে 7 সেকেন্ড তাকিয়ে থেকে সে চোখ সরিয়ে নেয়। ঈশিতা আলোর মাথায় হাত রেখে নরম গলায় ডাকে, আলো। আলোর জ্ঞান ফিরেছে, কিন্তু চোখ খুলে তাকানোর শক্তি সে পায় না। নারী কণ্ঠ কানে যেতেই সে কপাল কুঁচকে ফেলে খানিকটা। ঈশিতার সাহস পায়। 4 চামচের 1 চামচ পানি অবচেতন আলোকে জোর করে খাইয়ে দেওয়ার চেষ্টা করে। খড়খড়ে কণ্ঠনালীতে 2 ফোঁটা পানির অস্তিত্ব পেয়ে আলোর অবচেতন মন স্বস্তি পায় ঠিকই, কিন্তু তার চোখ দুটো বন্ধ। ঋতু এগিয়ে বসে আলোর গালে হাত রেখে ডাকতে থাকে, আলো, আলো। দুবার ডেকে সে থেমে যায়। তারপর সামিনের দিকে একবার তাকিয়ে আবারও ডাকতে থাকে, ভাবি, ভাবি। আলো ধীরে ধীরে চোখ খুলে পিটপিট করে তাকায়। সবকিছু ঝাপসা লাগছে। সবাই জানে সে 19 ঘন্টা খায়নি, কিন্তু সবাই জানে না আলো গত 27 ঘন্টা ধরে কিচ্ছু খায়নি। গতকাল বেলা 11টার দিকে কলেজে ক্যান্টিনে একটা সিঙ্গারা খেয়েছিল এবং ওটাই শেষ খাবার। আলোকে চোখ মেলে তাকাতে দেখে অদ্ভুতভাবে নিজের অজান্তায় ইয়াসার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং সাথে সাথে সে ভীষণ অবাক হয়ে যায়। আশ্চর্য,
সে এমন অদ্ভুত কাজটা কেন করলো? ঋতু ম্লান হেসে বলে। ভাবির জ্ঞান ফিরেছে। ঈশিতা একবার ইয়াসারের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে ঋতুকে বলে, মেজো ভাবি, এক বাটি স্যুপ নিয়ে এসো, আর তোমরা সবাই এখান থেকে যাও 3 সেকেন্ডের মধ্যে। ইয়াসার বোনের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে অকারণ ঠোঁট বাঁকিয়ে হাসে, পরীর দিকে তাকিয়ে বলে, কিরে, তোর ভিজিটে টাকা নিবি না হবু ডাক্তার? পরী মুচকি হাসে, অনেকটা সাহস নিয়ে বলে, বিয়ের মিষ্টিও কিন্তু বাকি আছে ভাইয়া, ওটা আগে খাওয়াবেন। আপনি আসলে করতে চাইছেন কি একটু পরিষ্কার করে বলবেন আব্বা? সারাদিন এই প্ল্যান করেছেন সেই প্ল্যান করেছেন, অথচ কাজের কাজ তো কিছুই হচ্ছে না। শমশের ভূঁইয়া নিজের ছেলে সাগর ভূঁইয়ার দিকে তাকায়। ছেলে তার রীতিমতো বাপকে ধমকাতে শিখে গিয়েছে। সাগর জায়েদ আলীর দিকে আঙ্গুল তুলে আবারও বলতে থাকে, ওনার সাথে একচেটিয়া আলোচনা করে এতদিন পশুশ্রম করে গিয়েছেন, শুধু আপনার বুদ্ধি দেখে আমি অবাক হই আব্বা। কোথায় ইয়াসারকে রাস্তা থেকে সরিয়ে দেবেন তা না করে ওর চেলাটাকে মারলেন। ইয়াসারের তো টিকিও নাড়ানো গেল না, দিব্যি তার দলের লোক প্রচারণা চালিয়ে যাচ্ছে। আতাউর আলম তো সরে দাঁড়িয়েছে। বাবার কথায় তাচ্ছিল্যের হাসি হেসে সাগর বলে, ইয়াসারকে মেরে দিলে আতাউরকে সামলানো কোনো ব্যাপারই ছিল না আমাদের কাছে। আর আতাউরকে ফাঁসানোর যে প্ল্যান করেছিলেন, লাভ কী হলো? ইয়াসারের তো কোনো শীত গরম দেখছি না, ও তো এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র না। ও কেন আতাউরের পিন্ডি চটকাচ্ছে না? একটা ধুন্ধুমার লেগে গেলেও কিছুটা সুবিধা করা যেত। শমশের ভূঁইয়া ছেলের কথায় চিন্তিত হয়ে পড়ে। তাই তো ইয়াসার এত চুপচাপ বসে আছে কি করে? বিষয়টা বেশ গোলমেলে। সাগর বাবার দিকে তাকিয়ে ধমকের সুরে বলে, এইবার যদি কোনো অঘটন ঘটে না আব্বা, তাহলে আপনি ধরে নিন দলের সভাপতি পদ থেকে আপনাকে সরে দাঁড়াতে হবে। এই স্যুপটা এখন তুমি মুখে দেবে আলো। ঈশিতার কথা শুনেই আলো মুখ সরিয়ে নেয়। ঈশিতা একটু কঠিন হবার ভান ধরে আলোর থুতনি ধরে জোর করে 1 চামচ স্যুপ খাইয়ে দেয়। আলো বাধা দিতে গেলে তার গায়ে খানিকটা পড়ে যায় স্যুপ। ঈশিতা ধমক দিতে চেয়েও দেয় না। মায়ামী মুখশ্রীর দিকে তাকালে মায়া লাগে তার। সে নরম গলায় আলোর মাথায় হাত রেখে বলে, তোমার বাবা মাকে দেখতে চাও, তার চান্স কিন্তু এখনো 50-50 আছে আলো। তুমি যদি এভাবে না খেয়ে মরে পড়ে থাকো তাহলে তো কোনো লাভ হবে না, তাই না? আলোর ঠোঁট কাঁপছে। ঈশিতার নমনীয় ব্যবহারে তার মধ্যে জমে থাকা কান্না সব বেরিয়ে আসতে চাইছে। বেশ কয়েক মুহূর্ত চেষ্টা করেও সে আটকাতে পারে না। ঝরঝর করে কেঁদে দিয়ে বলে, কেন আপু, একটা সামান্য চরের দাম আমাকে নিজের সর্বস্ব খুইয়ে দিতে হলো কেন? ঈশিতা কোনো উত্তর দেয় না। সে তো জানে না এর উত্তর। আলো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কিছুক্ষণ পরে কান্না থামিয়ে কঠিন গলায় বলে ওঠে, ওই জানোয়ারটাকে কখনো ক্ষমা করব না আমি, কোনো দিনও না। শেষবারের মতো ফোনটা চেক করে ইসমাম ফোনটাকে দূরে ছুঁড়ে মেরে হাত দিয়ে দেয়ালে সজোরে খুশি মেরে দেয়। তারপর এসে নিজের বিছানায় উবুর হয়ে শুয়ে থাকে কিছুক্ষণ। মাথা কাজ করছে না তার। এতটা অস্বস্তি বোধ হচ্ছে কেন? কিছুক্ষণ বিছানায় শুয়ে থেকে আবারও উঠে বসে। স্টেশন থেকে বারবার ফোন দেয়া হচ্ছে। ইসমাম কেন তার কাজে যাচ্ছে না তাই। ভার্সিটি থেকে ক্লাসমেটরা ফোন দিচ্ছে, কারো ফোন ধরতে স্বস্তি পাচ্ছে না সে। কিছুক্ষণ থম মেরে বসে থাকার পরে সে উঠে দাঁড়ায়। স্টাডি টেবিলের কাছে গিয়ে ড্রয়ার খুলে তার পাসপোর্ট বের করে কয়েক মুহূর্ত সেদিকে তাকিয়ে থাকে। তারপর গিয়ে মেঝে থেকে ফোনটা উঠিয়ে নেয়। মেঝেতে পড়ে গিয়ে ফোনটা সুইচ অফ হয়ে গিয়েছিল। সে ফোনটা অন করে অ্যাম্বাসিতে ফোন লাগায়। ক্যাচ ক্যাচ শব্দে দরজায় নব ঘোরে। রাত প্রায় 10টা বেজে গিয়েছে। সামিন দরজা ঠেলে 2 সেকেন্ড সেখানেই দাঁড়িয়ে থাকে। তার কপাল কুঁচকে থাকলেও চোখে অস্বস্তির ছাপ স্পষ্ট। নিজের উপর নিজের প্রচণ্ড বিরক্ত হয়ে যায়। এখন এত স্বস্তি লাগছে কেন? এত কাণ্ড ঘটিয়ে ফেলেও তো অস্বস্তি হয়নি একটুও। একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে ঘরের ভেতরে 1 পা ফেলে।
আর চোখে পুরো ঘরের দিকে দৃষ্টি দেয়। আলোকে কোথাও দেখতে না পেয়ে আরেক পা ঘরের ভেতরে রাখতেই সে তার ঘাড়ের উপর কোনো ভারী বস্তুর আঘাত অনুভব করে। তৎক্ষণাৎ ডান পাশে তাকাতেই দেখে আলো একটা মোটা বই হাতে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। প্রচণ্ড শক্তি খাটিয়ে সামিনকে আঘাতটা করেছে, তাই হাঁপাচ্ছে সে। আলোর প্রচণ্ড শক্তি খাটিয়ে করা আঘাতেও সামিনের বিচলিত দেখা যায় না, বরং গাছাড়া ভাব নিয়ে বলে, এক বাটি স্যুপ খেয়ে শক্তি ফিরে পেয়েছো? আলো দাঁতে দাঁত চেপে আরেকটা বাড়ি মারতে যাবে, তখন সামিন তার হাত দুটো ধরে ফেলে। হাত থেকে বইটা কেড়ে নিয়ে দরজার পাশে আলমারিতে রেখে দেয়। দরজার সিটকিনি তুলে দিয়ে মৃদু হেসে বলে, তুমি নাকি কারাতে জানো, অথচ এখানে আসার পর থেকে দেখছি চর মারছো, থুতু ছুড়ে দিচ্ছ, মিন্ট লেমন ছুটছো, বই দিয়ে আঘাত করছো। এসব কোন ধরনের বাচ্চামো? মানুষ যখন ঘোর বিপদে পড়ে তখন তার মস্তিষ্ক কাজ করে না জানি, কিন্তু তোমার তো পুরো মেমোরি ডিলেট হয়ে গেছে। তুমি আদৌ কারাতে জানো তো, নাকি তোমার সৎ এবং মহৎ বাবা আতাউর আলম টাকা দিয়ে মেডেল কিনে নিয়েছে? হ্যাঁ, আমার বাবার নাম মুখেও আনবি না কুত্তা। আলো তেতে ওঠে। সামিন স্বাভাবিক গলায় বলে, কুত্তা বলছো কেন বারবার? আমি তোকে কামড়েছি, আচর কেটেছি তোমার গায়ে? আলো অগ্নিদৃষ্টি দিয়ে তাকিয়ে আছে তার দিকে। সামিন বলে, বাবার নামে কিছু শুনতেই পারো না দেখছি, অন্ধের মতো বিশ্বাস করো বাবাকে। তোমার ওই গুণধর পিতা কি করেছে জানো? একজনের জান নেয়ার চেষ্টা করেছে। আলো চমকে উঠে চেঁচিয়ে বলে, মিথ্যা কথা, সব কিছু মিথ্যা কথা। হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার সব কিছু মিথ্যা। তুমি আর তোমার বাবা সত্যবাদী যুধিষ্ঠির, তার সত্যবাদী বাপের সত্যবাদী কন্যা। তোমার নামটা তোমার বাবা শুধু আলো কেন রাখলো? তোমার নাম রাখা উচিত ছিল সত্যের আলো। আলো বিদ্রুপ গায়ে না মেখে গলা ঝাঁঝ বজায় রেখে চেঁচিয়ে বলে, ভয় দেখিয়ে বিয়ে, কতগুলো মানুষকে জিম্মি করে রাখা, তাদের ব্ল্যাকমেল করা, জোর করে একটা মেয়ের সর্বনাশ করা। তুই তো কাফিরের থেকেও এক ধাপ উপরে। তোর কোনো ক্ষমা নেই পৃথিবীতে। যেদিন ধরা পড়বি, জান নিয়ে বাঁচতে পারবি না জানোয়ার। সামিন আলোর দিকে শীতল চোখে তাকিয়ে আছে। আলো বলতে থাকে, নিজের ঘরে এনে ভাবছিস স্বামীর অধিকার ফলাবি? তার আগে আমি প্রাণ ত্যাগ করব। আমি তো তোমাকে কিছুই বলিনি, তুমি একবারই এত কিছু বলছো কেন? কেন জোর করে এই রুমে এনেছিস আমায়? হাঁপাতে থাকে আলো। সামিন মৃদু হেসে বলে, আমি তো জোর করিনি, শুধু বলেছি তোমার কোন ভাই এখানে কি করছে। একজন দোকানে গিয়ে থার্মোমিটার কিনেছে, অন্যজন গেটের কাছে দাঁড়িয়েছে, ব্যাস। আর তুমি তাতেই ভয় পেয়ে চলে এলে ঋতুর সাথে আমার সবার ঘরে। আলো ছুটে এসে সামিনের কলার ধরে চেঁচিয়ে বলে, পিচাস নমরুদ। সামিন আলোর হাত ছাড়িয়ে বলে, আমার 3টা পাঞ্জাবির বোতাম ছিঁড়েছো তুমি, এগুলো কিন্তু তোমাকে দিয়েই ঠিক করানো হবে। আলো ফুসফুস করতে থাকে। গলা থেকে আর কোনো কথা বের হচ্ছে না তার। সামিন মৃদু স্বরে বলে, কি এক বাটি স্যুপের শক্তি ফুর হয়ে গেছে? ফেরাউন। আলো হাঁপাতে হাঁপাতে বলে। সামিন হেসে বলে, তাই নাকি? তাহলে তো তুমি আছিয়া হলে। ডান হাত দিয়ে পকেট থেকে একটা চেক বের করে আলোর হাতে কবজি শক্ত করে ধরে ফেলে সামিন। চেকটা আলোর হাতের মুঠোয় পুরে গম্ভীর কণ্ঠে বলে, বিয়ের কাবিনের টাকা। আলো হাত ছাড়িয়ে চেকটা ছিঁড়ে টুকরো টুকরো করে সামিনের দিকে ছুঁড়ে মারে। সামিন বলে, ঠিক আছে, নগদ ক্যাশ দিচ্ছি। তুই মরবি তুই খুব শীঘ্রই ফেরাউন। তাই নাকি? তা নীলনদ কোথায়? বাংলাদেশে তো কোনো নীলনদ নেই। আলো অহেতুক তাকিয়ে থাকে সামিনের দিকে। সামিন আলোকে উপেক্ষা করে বিছানা থেকে একটা বালিশ নিয়ে ডিভানে রাখে। পায়ের চটি খুলে ডিভানে উঠে ওদিক ফিরে শুয়ে পড়ে সে। গম্ভীর কণ্ঠে আলোকে বলে, পাখির কিচিরমিচির নতুন সকালের আহ্বান জানিয়ে দিয়েছে। জানালার থাই গ্লাস ভেদ করে কড়া মিষ্টি রোদ এসে আলোর গায়ে আদর দিয়ে যাচ্ছে। মেঝেতে বসে বিছানার উপরে মাথা ঠেকিয়ে ডান পাশে কাত হয়ে ঘুমিয়ে গিয়েছিল আলো। বাম গালের রোদের উষ্ণতা তার দীর্ঘ ক্লান্তিময় ঘুমের ইতি টানে। ধীরে ধীরে চোখ মেলে তাকায় সে। ছোটবেলা থেকে আলো অচেনা কোনো নতুন পরিবেশে ঘুমাতে পারে না, কিন্তু এই 2 রাত সে
যে মানসিক ধকল আলো সামলেছে তাতে এরকম গভীর ঘুম হওয়া স্বাভাবিক। মাথা এখনো ভারী হয়ে আছে যন্ত্রণায়। হাত দিয়ে কপাল চেপে ধরে এদিক ওদিক তাকায় সে। তারপর নিজেকে দেখে গায়ের শাড়িটা ঠিকঠাকভাবে আছে। বিছানায় এক হাত রেখে ভর দিয়ে উঠে দাঁড়ায় সে। এই অচেনা ঘরটিতে সে ছাড়া আর কেউ নেই। ওই পিশাচটা উধাও, ঘরের দরজা খোলা। আলো এই সুযোগে দ্রুত পায়ে বের হয়ে ঘর থেকে। সে জানে এই কারাগার থেকে তার পালানোর পথ রাখেনি ওই চতুর শিয়ালটা। তবুও একবার চেষ্টা করলে তো ক্ষতি নেই। ঘরের বাইরে এসে সে নিচতলায় সিঁড়ি দেখতে পায়। সিঁড়ি বেয়ে দ্রুত পায়ে নামতে গিয়ে থমকে যায় সে। নিচতলায় লিভিং রুমে পিশাচটা তার দুজন লোক বসে আছে। এদেরকে নিশ্চয়ই ওই পিশাচটা তার উপর নজরদারি করতে এখানে বসিয়ে রেখেছে। আলো 2 মিনিট সেখানে দাঁড়িয়ে থেকে হতাশ হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ঘুরে দাঁড়ায়। ঘুরে দাঁড়িয়ে সে ঋতুকে দেখে। ঋতু আলোর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। ফিসফিসিয়ে বলে ওঠে, পালাচ্ছেন নাকি ভাবি? আলো প্রায় দৌড়ে ঋতুর কাছে যায়। ঋতু 2 বাহু ধরে আকুতি সুরে বলে। ঋতু চোখ বড় বড় করে ফেলে। সে কি উপকার করতে পারে আলোর? এদিক ওদিক তাকিয়ে নিচু স্বরে বলে, কি ভাবি? ঋতু আলোর দুটো হাত মুঠি করে ধরে। এদিক ওদিক তাকিয়ে ফিসফিসিয়ে বলে, আসুন আমার সাথে। সরকার দলীয় প্রার্থী সামিন ইয়াসার মির্জা নিজ এলাকায় 19 নম্বর ওয়ার্ড থেকে ভোটদান সম্পূর্ণ করে বেরিয়ে এসেছে। ভোট কেন্দ্রের বাইরে গণমানুষের ভিড়। রাহাত এগিয়ে গিয়ে একটা ছাতা ধরে সামিনের মাথার উপরে। সামিন হাত দিয়ে সরিয়ে দিয়ে বিরক্ত ভঙ্গিতে বলে, 1000 বার বারণ করেছি আমার সাথে এসব করবি না, তোর আমার চাকর। রাহাত লজ্জিত ভঙ্গিতে হাসে। এরপর বলে, না, আপনি আমাদের নেতা। সামিন এদিক ওদিক তাকিয়ে বলে, বাকি কেন্দ্রগুলোতে খবর নিয়েছিস? ওদিকের অবস্থা কি? এমন সময় রাহাতের ফোন বেজে ওঠে। রাহাত পকেট থেকে ফোনটা বের করে সামিনের দিকে তাকিয়ে বলে, সবুজের ফোন? ও তো 15 নম্বর ওয়ার্ডে আছে, নতুন কুড়ি প্রাথমিক বিদ্যালয়ে, সরমমেশ ভুইয়া এলাকায়। সামিন বলে। জলদি ফোন রিসিভ কর। রাহাত সামিনের কথা মতোই ফোনটা রিসিভ করে লাউড স্পিকার অন করে দেয়। ওপাশ থেকে চেঁচিয়ে ওঠে সবুজ। রাহাত, আমাদের এজেন্টের কাজে ব্যাঘাত ঘটানো হচ্ছে। 2 দলের মধ্যে হাতাহাতি হয়েছে এক পর্যায়ে। পুলিশ কি করছে? ঘাস খাচ্ছে? সরকারি পার্টির এজেন্টদের সাথে গাইগুই করে বুকে পাঠা দেখো। সমেরের দামড়া ছেলেটা করেছে এসব। কি করব? ভাইকে বলে ওসিকে ফোন দিতে। সামিন রাহাতের হাত থেকে ফোন নিয়ে বলে, ওসিকে ফোন করার দরকার নেই, আমি আসছি, তুই শোরের বাচ্চাগুলোকে দেখে রাখ। আতাউর আলম ফোনটা রিসিভ করে কানে ধরতেই আলো কাপা কাপা গলায় বলে ওঠে, আব্বু। আতাউর আলম দুচোখ বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস ফেলে। তার মুখে কোনো কথা আসছে না। আলো বলতে থাকে, কার জ্বর আব্বু? তোর আম্মুর জ্বর উঠেছে, প্রেশার বেড়ে গিয়েছে। আলো চুপ করে থাকে। আতাউর আলম বলে, তোকে মেরেছে আম্মু, খেতে দিয়েছে তোকে? আলোর চোখ বেয়ে দুফোঁটা তরল গড়িয়ে পড়ে। কণ্ঠনালীতে জমে থাকা কান্না জোর করে দমিয়ে রেখে কণ্ঠ স্বাভাবিক করার চেষ্টা করে বলে, ঠিক আছে আব্বু, কেউ আঘাত করেনি, খেতে দিয়েছে আমায়। আতাউর আলম আর্তনাদ করে ওঠে, মা, আমার মা, তুই তোর অপদার্থ বাবাকে মাফ কর মা, ক্ষমা কর আমায়। আলো ঝরঝর করে কেঁদে ফেলে। আলোকে দেখে ঋতু চোখের পানি এসে যায়। কয়েক মুহূর্ত কেঁদে কান্না থামিয়ে বলে, আজান আয়াত কোথায়? ওপাশ থেকে আজান আয়াতের ভাঙা গলায় আওয়াজ শোনা যায়। এই তো আপু, আমরা এই তো। আলো ধরা গলায় বলে, আমি কি পাপ করেছি আম্মু? আতাউর আলম কাঁদতে থাকে। আলো বলে, ভাই দুটোকে সামলে রেখো আব্বু। আলো চুপ করে থাকে। তারপর বলে, নির্বাচন বর্জন করেছ আব্বু? দরকার নেই, দরকার নেই, আমার আর কিছুর দরকার নেই। আলো মুখে হাত চেপে কিছুক্ষণ কেঁদে নেয়। তারপর কণ্ঠস্বর স্বাভাবিক রেখে বলে,
রাখছি আব্বু, আম্মুকে দেখবে। এই নাম্বারে আর ফোন করবে না, একজন বিপদে পড়ে যাবে তাহলে। ফোন কেটে আলো ধপ করে মেঝেতে বসে পড়ে। ঋতু নিচু হয়ে বসে নরম গলায় বলে, ভাবি কাঁদবেন না। ডাকবে না আমায় ভাবি, আমি কারো ভাবি নই। না আমি কারো বউ। ডাকবে না ভাবি আমায়, ডাকবে না, ডাকবে না। গলা ছেড়ে চিৎকার করতে থাকে আলো। ইরে, ভাইকে দেখে তোর সব হাওয়া বেরিয়ে গিয়েছে। কথাটি বলেই সবুজ সাগরকে কুৎসিত একটা গালি দেয়। সাগর তাতে ভ্রুক্ষেপ না করে ইয়াসারের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে। ইয়াসার তার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে নীরবতা ভেঙে সাগর হেসে বলে, অনেকদিন পর তোর সাথে দেখা স্যার, দেখে খুব ভালো লাগছে, আমি আনন্দিত। কিন্তু আমার ভালো লাগছে না, ইচ্ছে করছে তোর গলাটা চেপে ধরে জানটা বের করে নিতে। ঠান্ডা গলায় জবাব দেয় ইয়াসার। সাগর উচ্চ শব্দে হাসতে থাকে। হাসি থামিয়ে বলে, ধীরে নেতা ধীরে, ভোট কেন্দ্রে দাঁড়িয়ে জনগণের জান নেওয়ার হুমকি দিচ্ছেন। কেউ ভোট দেবে আপনাকে? একসময় তুই আমার অনেক ভালো বন্ধু ছিলি, তাই তোকে বরদাস্ত করে গেছে সাগর। নিজের অকাদের মধ্যে থাকবে, নয়তো খুব খারাপ হয়ে যাবে। সাগর দাঁতে দাঁত চেপে শার্টের হাতা ফোল্ড করতে করতে বলে, কি করবি তুই, কি করবি শালা কাপুরুষ? আতাউরের মতো একটা চামচিকা যার দলের লোক মেরে দেয়, সে কি করবে আমাকে? তুই কিভাবে জানলি আতাউর সব করেছে? সামিনের এমন সরাসরি প্রশ্নে সাগর থতমত খায়। আমতা আমতা করে বলে, জানি, সব খবর আসে আমার কাছে। আচ্ছা, তুই আতাউরের সাথে কি করেছিস বলতো? শালা বসে গিয়েছে কেন? গলায় রামদা ধরেছিলি নাকি? সামিন বলে, বেশি চালাকি করবি না সাগর, এখানে কোনো ঝামেলা করবি না। সত্যি যদি মায়ের বুকের দুধ খেয়ে থাকিস, তাহলে নির্বাচনের ফলাফল পর্যন্ত অপেক্ষা কর, তখন মুখোমুখি হও। আচ্ছা তাই নাকি? খুব আত্মবিশ্বাস না তোর? তুই তো মেয়েদের হাত চর খাস শালা, তোকে কে ভোট দেবে? সামিন দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকে। এখানে সে মারামারি করতে চায় না, নয়তো আজ সাগরের খুব খারাপ অবস্থা করে ফেলতো। ঋতু একটা প্লেটে অল্প ভাত এবং একটু মাংসের তরকারি নিয়ে ইয়াসারের ঘরে ঢোকে। আলো মেঝেতে বসে বিছানায় পিঠ ঠেকিয়ে রেখেছে, তার দৃষ্টি মেঝের দিকে। ঘরে ঋতুর অস্তিত্ব টের পেয়ে তার দিকে তাকায়। আলো মুখোমুখি হয়ে মেঝেতে বসে ঋতুর প্লেটটা তার দিকে বাড়িয়ে ধরে। নিন ভাবি, ভাতটা খেয়ে নিন, অল্প এনেছি। বললাম না আমাকে ভাবি ডাকবেন না। ঋতু ম্লান হেসে বলে, আচ্ছা ডাকবো না, আপনি খেয়ে নিন না প্লিজ, দয়া করে খেয়ে নিন। আলো প্লেটে হাত দেয়। কিছুক্ষণ প্লেটের দিকে তাকিয়ে থেকে বলে, এই খাবার কোথা থেকে আসে জানো? তোমার শ্বশুর বাড়ির পাপের টাকায়। ঋতু চুপ করে থাকে। এমন সময় ঈশিতা ঘরে ঢোকে। সে দরজার বাইরে থেকে আলোর কথা শুনে ফেলেছে। ঘরে ঢুকে আলোকে বলে, খাবারটা যেভাবেই আসুক, ওটা তোমার রিজিকে ছিল, এখন খেয়ে নাও। কালকের মতো শুরু করো না। ভাইয়া সন্ধ্যায় বাড়িতে আসলে সিনক্রেট হবে। চুপচাপ থাকো, শান্ত থাকো। আমি ভাইয়াকে বুঝাচ্ছি যাতে সে তোমার প্রতি নরম হয়। ঋতু মাথা তুলে ঈশিতাকে বলে, ভোট দিয়েছ বা? হ্যাঁ ভাবি, তুমি যাও, মেজো ভাইয়া অপেক্ষা করছে তোমার জন্য। ঋতু উঠে চলে যায়। ঈশিতা আলোর কাছে এগিয়ে এসে বিছানায় বসে। আলোর দিকে দৃষ্টি দিয়ে ঠান্ডা গলায় বলে, খেয়ে নাও, আমি এখানে বসে আছি। আলো, খেয়ে খালি প্লেটটা আমার কাছে দাও। অপোজিশন পার্টির সভাপতি শমশের ভূঁইয়া পেয়েছে 48,306 ভোট। অপরদিকে সরকারি দলের মনোনীত প্রার্থী সামিন ইয়াসার মির্জা পেয়েছে 1,12,771 ভোট। 50,000 ভোটের ভোটার ভোট প্রদান করেছিল। আতাউর আলম নির্বাচন বর্জনের ঘোষণা দিলে তারাও সরে দাঁড়ায়। 28টি 24টি ওয়ার্ডে 110টি কেন্দ্রে 730টি বুথের ভোট গণনা সম্পন্ন হয়েছে। 19 নম্বর ওয়ার্ডে সরকারি বয়েজ কলেজের মাঠে উল্লাসে ফেটে পড়েছে সামিন ইয়াসারের ছেলেরা। কলেজের বারান্দায় প্রিজাইডিং অফিসাররা সামিনকে অভিনন্দন জানায়। ম্লান হেসে সামিন ধীর পায়ে মাঠে নেমে আসে। তাকে দেখে তার দলের ছেলেরা দৌড়ে গিয়ে তাকে জাপটে ধরে। সামিন ঠান্ডা গলায় বলে,
শান্ত হও, সবাই শান্ত হও। রাহাত প্রায় ছুটে আসে, সামিনকে জড়িয়ে ধরে চেঁচাতে থাকে। ভাই আপনি করে দেখিয়েছিল। সামিন ম্লান হেসে বলে। আমরা করে দেখিয়েছি রাহাত। আরাফ বলে। ভাই, ছেলেরা আনন্দ মিছিল বের করতে চাচ্ছে শহরে। সামিন ঠান্ডা গলায় বলে। না। আরাফ শুকনো মুখে বলে। কেন ভাই? জামিল সুস্থ হোক আগে। রাহাত একটা শুকনো হাসি দিয়ে আক্ষেপী সুরে সামিনকে বলে। জামিল ভাই থাকলে এখন উম্মাদদের মতো চেঁচাতো ভাই। বিপুল ভোটের ব্যবধানে জিতে এই শহরের নবনির্বাচিত মেয়র ক্ষমতাসীন দলের ছাত্র নেতা এবং সুপরিচিত জননেতা শামীম ইয়াসার মির্জা। চ্যানেল 24 ঘন্টায় ব্রেকিং নিউজ হেডলাইনের দিকে তাকিয়ে আতাউর আলম একটা গভীর নিঃশ্বাস ফেলে। তার স্ত্রী রেহানা বিছানায় শুয়ে স্বামীর মুখের দিকে তাকিয়ে আছে। লিভিং রুম থেকে শোরগোলে আওয়াজ পেয়ে আলো ধীরে ধীরে সিঁড়ির কাছে এসে দাঁড়ায়। সবাইকে এত আনন্দিত লাগছে কেন? 2 মিনিট সেভাবেই দাঁড়িয়ে থেকে দ্রুত পায়ে ইয়াসারের ঘরে ঢুকে সে টিভি অন করে। শহরের নবনির্বাচিত মেয়র শামীম ইয়াসার মির্জা আজ দীর্ঘ 12 বছর পরে স্থানীয় সরকার পরিচালনা করবে একজন তরুণ নেতা। জনগণ আশাবাদী এই শহরকে তিনি নতুন রূপে গড়ে তুলবেন। সংবাদ পাচিকার মুখে কথাটি শুনে আলো ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে কয়েক মুহূর্ত, তারপর চেঁচিয়ে ওঠে। ধ্বংসযজ্ঞ চালাবে ওই পিচাসটা তোদের শহরে, তোরা বুঝলি না বোকার দল। রিমোট টিপে টিভি অফ করে মেঝেতে বসে থাকে সে। শরীরটা একটু একটু কাঁপছে, চোখে পানি এসে গিয়েছে। পরাজয়ে অসহায়ত্ব এবং লাঞ্ছনার পানি। খানিক বাদে ফুপিয়ে কেঁদে ওঠে অস্ফুট স্বরে বলে। কেন আল্লাহ, ওই শয়তানটাকে কেন জিতিয়ে দিলে? রাত প্রায় 10:30 বেজে গিয়েছে। নির্বাচনী ঝামেলা সামলে জয়ী মুখ নিয়ে বাড়িতে ফিরে আসে সামিন। সন্ধ্যার পরে নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই একটার পর একটা ফোন তুলতে হচ্ছে তার। সবাই তাকে অভিনন্দন জানাচ্ছেন। সংবাদ সদস্য কবির আলমগীর তাকে নিজে এসে শুভেচ্ছা জানিয়েছেন। দলের ছেলেরা তাকে ইয়াসার ভাইয়ের সাথে ছবি তুলে সামাজিক গণমাধ্যমে আপলোড করে সামিনকে অভিনন্দন জানাচ্ছে। সবাইকে মিষ্টি খাইয়ে সব সৌজন্যতা শেষ করে হাসপাতালে গিয়ে জামিলকে দেখে এসেছে একবার। গাড়ি থেকে নামতেই পোনা চাচা দৌড়ে এসে সামিনকে জড়িয়ে ধরে অভিনন্দন জানায়। সামিল হেসে ফেলে, তারপর বলে। বাড়ির কি অবস্থা? সব ঠিকঠাক, শুধু ইলহামের সাথে তর্কাতর্ক হয়েছে বড় বৌমার। ইলহামকে বলেছে চরিত্রহীন। সামিন বলে। এসব করে কি হলো? ইলহাম বড় বৌমাকে তোমার জেতার কথা জানাতে গিয়েছিল। বড় বৌমা রেগে গিয়ে বলে, দূরে গিয়ে মর, দর্শন মামলার আসামি, চরিত্রহীন কোথাকার। সামিন একটা বড় নিঃশ্বাস ফেলে ঘরের ভেতরে চলে যায়। দরজার খোলার আওয়াজ পেয়ে আলো কপাল কুঁচকে ফেলে। তার মনে তীব্র যন্ত্রণা হতে শুরু করে। ভেতরে ঢুকে সামিন আলোর দিকে একবার তাকিয়ে দেখে আলো মেঝেতে বসে আছে। সামিন দরজার সিটকিনি তুলে দিয়ে আলমারি থেকে একটা ট্রাউজার এবং টি শার্ট বের করে ওয়াশরুমে ঢুকে পাল্টে নেয়। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে গম্ভীর কণ্ঠে বলে। তোমার তো কোনো লস হলো না। বাপ হয়নি তো কি হয়েছে, তোমার স্বামী তো মেয়র হয়েছে। আলো দাঁতে দাঁত চেপে বসে থাকে হাত মুষ্টিবদ্ধ করে। সামিন আলোর দিকে এগিয়ে গিয়ে আলোর মুখোমুখি হয়ে মেঝেতে বসে। আলো ইচ্ছে করছে পিশাচটার গলায় ছুরি বসিয়ে দিতে। সামিন আলোর কপালের দিকে তাকিয়ে বলে। ভেবেছি আজ আমার অনুপস্থিতিতে তুমি পালানোর চেষ্টা করবে, তা করনি দেখে আমি খুশি হয়েছি। তুমি বুঝদার মেয়ে আলো। আলো মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। সামনের মানুষটাকে দেখলেই যে তার ঘৃণা হয়। সামিন হাতের তোয়ালাটা আলোর হাতের উপর রেখে বলে। যাও, এটা ওই চেয়ারের উপর রেখে এসো। আলো সামিনের দিকে তাকায়। সামিন কণ্ঠে বিদ্রুপ মিশিয়ে বলে। তোমার স্বামী তোমাকে আদেশ দিচ্ছে। কথাটি শুনে ঘৃণায় আলোর গা গুলিয়ে ওঠে। তোয়ালেটা এক ছটকায় সরিয়ে দিয়ে সামিনের দিকে থুতু ছুঁড়ে মারে। আলো ছুঁড়ে দেয়া থুতু সামিনের টি শার্টে বুকের কাছে লাগে।
সামিন কয়েক মুহূর্ত আলোর দিকে তাকিয়ে থেকে উঠে টি শার্টটা পাল্টে নেয়। পুনরায় এসে আলোর সামনে বসে বলে, এত থু আসে কোত্থেকে তোমার? পেটে কৃমি হয়েছে? ক্রিমের ওষুধ খাও না কতদিন হয়েছে? তারপর কিছুক্ষণ চুপ থেকে কণ্ঠস্বর গম্ভীর করে বলে, ওই টি শার্টটা কাল সকালে তুমি ধুয়ে দেবে। কথাটি বলে সামিন উঠে দাঁড়ায়। আলো হাত দিয়ে শাড়ির আঁচল চেপে ধরে বসে আছে। সামিন একবার ঘুরে তাকিয়ে বলে, মেঝেতে ঘুমাতে হবে না, পুরো বিছানায় তোমাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমি একটা পিচাস জাহিল ফেরাউন পশু যাকে নিজের স্বামী বলে মানি না, তার ঘামের গন্ধ লেপ্টে থাকা বিছানায় শোবো না, বুঝেছিস তুই? চেঁচিয়ে বলে আলো। সামিন আলোকে কয়েক মুহূর্ত দেখে চেঁচিয়ে ওঠে। মা, ফুলির মাকে ডাকতে ডাকতে সামিন দরজার ছিটকিনি খুলে দেয়। ফুলির মা নিচতলা থেকে দৌড়ে গিয়ে সামিনের ঘরের সামনে দাঁড়ায়। সামিন গম্ভীর কণ্ঠে বলে, এই বিছানা একটা নতুন চাদর বিছিয়ে দাও, যার স্টিকার এখনো তোলা হয়নি। ফুলির মা মাথা নাড়িয়ে বিছানায় চাদর পাল্টাতে থাকে। মাঝখানে সে একবার আলোকে দেখে আবারও নিজের কাজে মন দেয়। সামিন বলে, সুগন্ধি স্প্রে করে দাও। আলো থমথমে মুখ নিয়ে বসে আছে মেঝেতে। ফুলির মা পুরো ঘরে সুগন্ধি স্প্রে করে দিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। সামিন দরজার সিটকিনি লাগিয়ে দিয়ে আলোর দিকে তাকিয়ে বলে, এবার আর কোনো পিশাচের গায়ের গন্ধ নেই, এবার ঘুমাও। কথাটি বলে সামিন বালিশ নিয়ে ডিফনের দিকে এগিয়ে যায়। ফুলির মাকে ঋতু পথে আটকায়। কি হয়েছে ফুলির মা? ভাইয়া কেন ডেকেছিল? ফুলির মা মুচকি হেসে বলে, গড় হাজাইতে ভাবি। আচ্ছা ভাবি, বাগান থেকে কিছু ফুল তুলে দিয়ে আসবো? ঋতু একটা ধমক দিয়ে বলে, ভাইয়ার থেকে বেশি বোঝো তুমি, যাও গিয়ে ঘুমাও। আলো আগের মতোই মেঝেতে বসে থাকে। ফোনের রিংটন বেজে ওঠে হঠাৎ। সামিন উঠে বসে ফোনটা হাতে নিয়ে দেখে ইসমামের নাম্বার। তার ঠোঁট প্রশস্ত হয়ে যায় হাসিতে। ফোন নিয়ে বারান্দায় চলে যায় সে। ফোনটা রিসিভ করে বলে, ছোট, তোকে কতবার ফোন দিয়েছি, খবর শুনেছিস তুই? হ্যাঁ ভাইয়া, নিউজ দেখেছি সামাজিক গণমাধ্যমে। অভিনন্দন তোমাকে। সামিন কপাল কুঁচকে ফেলে বলে, কি ব্যাপার ছোট, তোর তোর কণ্ঠস্বর এমন লাগছে কেন? ঠান্ডা লেগেছে ভাইয়া। দুজনেই কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর ইসমাম বলে ওঠে, ভাইয়া আমি দেশে ফিরছি, আগামীকাল আমার ফ্লাইট। সামিন আনন্দে প্রায় চেঁচিয়ে ওঠে, সত্যি নাকি? ভাইয়া ভাইয়া একটা কথা বলবো? হ্যাঁ বল। আমি যদি তোমার কাছে কোনো আবদার করি তা মেনে নিবে তুমি? তোমার পছন্দ না হলেও? সামিন কিছুক্ষণ চুপ করে থেকে বলে, যে ভাইটা কখনো আমার কাছে কোনো আবদার করেনি, তার প্রথম আবদার আমি ফিরিয়ে দিব? কখনো না। তুই শুধু আয় ছোট, আর এখানে তোর জন্য একটা সারপ্রাইজ আছে। ইসমাম শুকনো গলায় বলে, কি ভাইয়া? সেটা এলেই দেখতে পাবি। বিছানা ছাড়তে একবারেই ইচ্ছে করছে না তার। ঘুম ভাঙার পরেও কিছুক্ষণ মটকা মেরে পড়ে থাকে সামিন। হুট করে আলোর কথা মাথায় আসতেই সে চোখ খুলে তাকায়। ধরপড়িয়ে উঠে বসে বিছানার দিকে তাকায়। কেউ নেই সেখানে। মেঝেতে পা রেখে ঘরে পড়ার চটি জোড়া পায়ে দেয়। ঘরের দরজা খোলা। সামিন একবার হাই তুলে ঘরের বাইরে এসে ঋতুকে ডাকতে থাকে। ঋতু নিচতলা থেকে নিচু স্বরে জবাব দেয়, জি ভাইয়া। আলো কোথায়? ঋতু অবাক হয়ে বলে, জানি না তো ভাইয়া, ঘরে নেই। ভাবিকে তো নিচে নামতে দেখিনি আমি। সামিন চোখ মুখ শক্ত করে সিঁড়ি বেয়ে নেমে সোজা সদর দরজার দিকে যায়। বাড়ি থেকে বের হয়ে সোজা বাড়ির দারোয়ানের রিয়াজকে ডাকতে থাকে। রিয়াজ প্রায় ছুটে আসে। আলোকে দেখেছিস? বাইরে গিয়েছে। সকাল থেকে এখানেই ছিলি? বাইরের কটেজ থেকে পোনা বের হয়। সামিনকে দেখে বলে, কি হয়েছে? আলোকে পাওয়া যাচ্ছে না। গম্ভীর কণ্ঠে বলে সামিন। ফোনের রনি নাম্বার ডায়াল করে ফোন লাগায়। পোনা কপাল কুঁচকে এদিক ওদিক তাকাতে চাপা স্বরে চেঁচিয়ে বলে, ও তো বড় বৌমা বাগানে। সামিন ফোন কেটে দিয়ে অবাক হয়ে ঘুরে তাকায়। আলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার ফুলের বাগানের কাছে দাঁড়িয়ে আছে আলো। শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। পরনে তার লাল রঙের একটা শাড়ি। তাকে একটা ফুলের থেকে কম কিছু লাগছে না। রাতে সামিন এসব কিছু খেয়াল করেনি।
কিংবা খেয়াল করতে চায়ও নি সে। কিন্তু সকালের সূর্য তার চোখে আঙ্গুল দিয়ে ওই নারীর কায়ার সৌন্দর্য দেখিয়ে দিতে চাইছে। পোনা এগিয়ে যেতে থাকে আলোর দিকে। সামিন ধীর পায়ে পোনার পিছু পিছু যায়। আলো ওদিক ফিরে দাঁড়িয়ে একটা ফুল ছোঁয়ায়। বড় বৌমা, নমনীয় অচেনা পুরুষ কণ্ঠ শুনে আলো চমকে উঠে পোনার দিকে তাকায়। পোনা হাসি হাসি মুখ করে বলে, আমি পোনা, এই বাড়ির আজীবন মেয়াদি কেয়ারটেকার। ভয় পেও না মা। আলো এক দৃষ্টিতে তাকিয়ে থাকে পোনার দিকে। সে কি বলবে? সামিন আলোর দিকে তাকিয়ে আছে। আলো পোনার থেকে চোখ সরিয়ে আবারও ফুল গাছগুলোর দিকে তাকায়। পোনা বলে, এই গাছগুলো তোমার স্বামী নিজের হাতে লাগিয়েছে। তার ফুল গাছের খুব শখ। সেই ছোট থেকে এইবারে প্রত্যেকটা বাগান সে নিজের হাতে করেছে। আলো ঘুরে দাঁড়ায় পোনার দিকে। ঘুরে দাঁড়াতেই তার চোখ যায় সামিনের দিকে। সামিনকে দেখেই সে চোখ মুখ শক্ত করে ফেলে। তারপর ফুল গাছের দিকে তাকিয়ে পোনার চাচাকে বলে। পোনা অবাক চোখে তাকিয়ে আছে আলোর দিকে। সামিনের কোনো ভাবান্তর নেই। সে জানে আলো তাকে অপমান করে কিছু একটা বলবে এখন। সামিনের ধারণা সত্যি। আলো তার কিছু আঙ্গুল তুলে পোনা চাচাকে বলে, এই অসভ্য লোকটার সাথে ফুল মানায় না, এর সাথে কাটা মানায়। এই ফুল গাছগুলো উপড়ে ফেলে এখানে কিছু মান্দার গাছ এনে লাগিয়ে দিন। তারপর সেই গাছে দড়ি বেঁধে গলায় পেঁচিয়ে ঝুলে পড়তে বলুন এই কুলাঙ্গারটাকে। পোনার মুখ হা হয়ে যায় আলোর কথা শুনে। আলো চোখ মুখ জ্বলছে রোদে এবং রাগে। সামিন কয়েক মুহূর্ত পরে ঠান্ডা গলায় পোনাকে বলে ওঠে, ওকে দাঁড় করিয়ে রেখে ওর চোখের সামনে গাছগুলো উপড়ে ফেলে দিন পোনা চাচা। তারপর ওকে বাড়ির ভেতরে পাঠিয়ে দিন। সামিন চলে যায় বাড়ির ভেতরে। আলো বিড়বিড় করে বলে, ফেরাউন। পোনা আলোর দিকে তাকিয়ে বলে, এমন কথা বলো না মা, এমন কথা বলে না স্বামীকে। আলো তেতে ওঠে। স্বামী? কিসের স্বামী? ওই ক্রিমিনালটাকে আমি স্বামী বলে মানি না। স্বামীন ইয়াসার কোনো ক্রিমিনাল না মা। আলো দাঁত খিচিয়ে বলে, স্বেচ্ছায় অন্ধ আপনারা। চোখে পট্টি বেঁধে রেখে কিভাবে দেখবেন সব? আমার সাথে যা হয়েছে তারপরেও বলবেন ও ক্রিমিনাল না? পোনা কিছুক্ষণ চুপ করে থেকে বলে, দেখো মা, তোমার আর স্বামীনের বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। স্বামীন ছোট থেকেই একটু জেদের বশে করে ফেলেছে। কিন্তু মা, ও খারাপ ছেলে না। ওকে আমি এইটুকু বয়স থেকে চিনি। ও কয়টা এতিমখানা চালায় তুমি জানো? ও সবসময় মানুষের উপকার করে। ওর কাছে কেউ সাহায্য চাইলে বিনা প্রশ্নেও সাহায্য করে। এমন মানুষ আর যাই হোক ক্রিমিনাল না মা। এই আমাকে দেখো, আমার মতো গরিব লোকের মেয়েকে স্বামীন ডাক্তারে পড়ায়। ওই যে রিয়াজকে দেখছো, ওর মায়ের হার্ট অপারেশন করিয়ে দিয়েছে সেদিন। প্রত্যেক বছর পারিবারিক ব্যবসা থেকে কত টাকা অসহায়দের মাঝে যে দান করে জানো? আলো একটা তাচ্ছিলের হাসি হাসে তারপর বলে, আপনাদের কাছে ও মহৎ কারণ ও আপনাদের কিছু না কিছু করে দিয়েছে চাচা। কিন্তু আমার কাছ থেকে তো আমার সব কেড়ে নিয়েছে ওই জানোয়ারটা। আমার পরিবার, আমার খুশি, আমার ভালো লাগা, আমার গোছালো একটা সুন্দর জীবন সব নিঃস্ব করে ছেড়েছে আমায়। ও ক্রিমিনাল বললেও তো কম হয়ে যাবে চাচা। কোথায় যাচ্ছ? সিঁড়ির প্রথম ধাপে এক পা দিয়েই পিশাচটার কণ্ঠ শুনে আলো থমকে দাঁড়ায়। সামিন রুটি ছিঁড়ে ডালের বাটিতে ডুবিয়ে আলোকে প্রশ্ন করে। আলো উত্তর দিবে না করেও বলে ওঠে, নরকে। খেয়ে তারপরে যাও। ঠান্ডা গলায় বলে সামিন ইয়াসার। লিভিং রুমের সাথে লাগোয়া ডাইনিং টেবিলে বাড়ির সবাই সকালের খাবার খেতে বসেছে। ঋতু নরম গলায় ডাকে, খেয়ে যান ভাবি। আলো তেতে ওঠে। একদম আমার সাথে সম্পর্ক পাতাবে না বলে দিলাম। বলেছি না আমাকে ভাবি ডাকবে না, বলেছি না। ঋতু শুকনো হাসি হেসে বলে, আচ্ছা ডাকবো না, এই শেষবার। আপনি খেতে বসেন ভাবি, কাল রাতে খাবার খাননি। আলো ঋতুর কথায় উত্তর না দিয়ে ঘুরে আবার সিঁড়ির দিকে যেতে নেয়। সামিন বলে ওঠে, এবারে কেউ তোমার চাকরানি না। আমার বোন, আমার ভাইয়ের স্ত্রী কেউ তোমার চাকরানি না যে প্রত্যেক বেলায় তোমার খাবার নিয়ে ঘরে নিয়ে গিয়ে মুখে তুলে খাইয়ে দেবে। আমি তাদের বলি
আপনার বাড়ির খাবার আমার শরীরে বিষের থেকে কম প্রভাব ফেলে না। চুপচাপ মুখ না চালিয়ে খেতে এসো। আলো একটা দীর্ঘশ্বাস ছেড়ে খাবার টেবিলের দিকে এগিয়ে যায়। টেবিলের উপর রাখা রুটির বাটি থেকে একটা রুটি উঠিয়ে নিয়ে সেটা থেকে এক টুকরো ছিঁড়ে মুখে দিয়ে এক গ্লাস পানি হাতে নেয়। তারপর রুটির টুকরোটা পানি দিয়ে গিলে হনহন করে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। আলোর ন- আলো নরকে ঢুকে দরজা চাপিয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, ইয়াসারের এই ঘরটা তার কাছে নরকের থেকে কম কিছু না। শূন্য দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে সে। হঠাৎ তার চোখ পড়ে দেয়ালে টাঙানো একটা ছবি। ছবিটা আগে চোখে পড়েনি তার। 3জন ছেলে এবং একজন মেয়ে বাচ্চার ছবি। বড় ছেলেটা এই পিশাচটার। তার স্পষ্ট বোঝা যাচ্ছে চেহারার পৈশাচিক ছাপ স্পষ্ট। তার পরনে জন ইলহাম নামের চরিত্রহীন লোকটার। মেয়েটিকে ঈশিতা নামের মেয়েটি। চেহারায় বেশ মিল পাওয়া যাচ্ছে। ছোট এই ছেলেটি তবে কে? আলো কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থাকে। ছেলেটাকে আলোর কাছে খুব চেনা চেনা লাগছে। মনে হচ্ছে কোথাও দেখেছে সে। তোমার বউ কিন্তু বেশ বাড়াবাড়ি করছে ভাইয়া। ভাইয়ের বউ, তাই আমি কিছু বলছি না। কি করেছে? ঠান্ডা গলায় বলে সামিন ইয়াসার। ইলহাম বিরক্ত হয়ে বলে, করছেন মানে? আমাকে মুখের উপর রেপ কেসের আসামি বললো? মিথ্যে তো কিছু বলেনি। প্রতি মাসে হাজিরা দিস এখনো। কফির কাপে চুমুক দিয়ে স্বাভাবিক গলায় বলে ইয়াসার। ইলহাম বিরক্ত ভঙ্গিতে বলে, তুমি জানো সব মিথ্যা ভাইয়া। ওনা ধরে টেনেছিলাম শুধু। তোর ওই এক টানে আমাদের পরিবারের রাজনৈতিক ক্যারিয়ারে ডাউনফল শুরু হয়েছিল। জেলে পচে মূর্তি। হ্যাঁ, ভালোর মধ্যে হয়েছে ঋতুর মতো একটা মেয়েকে বউ হিসেবে পেয়েছিস। ইলহাম নাক চোখ কুঁচকে ফেলে। কি ভালো, একটা গ্রামের মেয়ে। নেহাত ইলহামের সন্তানে পেটে ধরেছে, নয়তো কবে বাড়ি থেকে নামিয়ে দিত। সামিন কফি শেষ করে বলে, ইসমামের জন্য দোতলার উত্তর পাশের ঘরটা পরিষ্কার করে রাখবে ওদের দিয়ে। আমি এখন বেরোবো, আজ সংবর্ধনা সভা। ইলহাম মাথা নাড়ায়। সামিন বলে, বাবা আসবে কবে? সামনের সপ্তাহে। সামিন উঠে দাঁড়ায়। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে তার ঘরের দরজার কাছে এসে থমকে যায়। দরজার ভেতর থেকে বন্ধ। সামিন মৃদু স্বরে ডাকে, আলো। বারবার ওই পিশাচটার মুখে নিজের নাম উচ্চারিত হতে শুনতেই আলোর গা রিডি করে ওঠে। সামিন কয়েক মুহূর্ত চুপ থেকে আবারও বলে, দরজা খোলো। শুধুমাত্র বিছানাটা তোমাকে ছেড়ে দিয়েছে, এই ঘরটা না। এই ঘরটা আমার। আলো, দরজা খোলো। আলো দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়েছিল। সরে গিয়ে চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে থাকে। সামিন ভেতরে ঢুকে একবার আলোর দিকে তাকায়। তারপর আলমারি থেকে তার পোশাক বের করে ওয়াশরুমে ঢুকে পাল্টে নেয়। শুভ্র সুতির পাঞ্জাবি আর তার উপরে মুজিব কোট চাপিয়েছে আজ সে। পাঞ্জাবির হাতা গুটিয়ে নিতে নিতে সে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। নিজের চুল ঠিক করে আয়নার মধ্যে আলোর প্রতিবিম্বর দিকে এক পলক তাকিয়ে বলে, তোমার মায়ের জ্বর সেরেছে, ভাইয়ের আজ কলেজে গিয়েছে। আলো চমকে ওঠে। সামিনের দিকে তাকিয়ে নিস্তেজ কণ্ঠে বলে, পেয়ে গিয়েছেন তো আমায়। হয়ে গিয়েছে না প্রতিশোধ নেওয়া। এখনো কেন ওদের পিছু পড়ে আছেন? ছেড়ে দিন ওদের। সামিন আলোর দিকে এগিয়ে এসে শুকনো হাসি হাসে। তারপর বলে, বাহ, এই তো, এভাবেই কথা বলবে আলো। মেয়ে মানুষ ঠিক এভাবেই কথা বলে, নমনীয় হয়ে। তাহলে যদি পুরুষের মন গলে, জেদ দেখিয়ে কিছু বললে পুরুষ শুনবে কেন? সামিনের এই কথাটিতে সামিনের প্রতি আলোর ঘৃণা আরো এক ধাপ বেড়ে যায়। সে কিছু না বলে চোখ নামিয়ে নেয়। বলতে বলতে সে ক্লান্ত। সামিন বলে, নজর রাখছি না ওদের উপর, দেখভাল করছি। তোমার ভাই দুটো একেবারে যা তা লেভেলের ভীতু। ওদের দেখভাল করতে হবে প্রচুর। যত যাই হোক, আমি তো ওদের দুলা ভাই, রাইট? দুলাভাই শব্দটা শুনে আলো দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকে। সামিন আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আলোর হাত ধরে। আলো এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নেয়। সামিন আবারও ধরে আলোর হাত। তারপর আলোর কনুইয়ের দিকটা দেখে। আলোর দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, এতটা কেটেছে কিভাবে? আলো হাতটা ছাড়িয়ে দিয়ে দৌড়ে বারান্দায় চলে যায়। সামিন 1 মিনিট দাঁড়িয়ে থেকে ড্রয়ার থেকে একটা মলম আর তার
3টা পাঞ্জাবি বিছানার উপর রেখে বলে, মলমটা লাগিয়ে নিও। আর আমার বাড়ির প্রাচীর খুব উঁচু আলো, এই বাড়ির প্রাচীর টপকে পালাতে পারবে না তুমি। শুধু শুধু তার কাটায় লেগে নরম ত্বক ক্ষতবিক্ষত হবে। আজই প্রথম এবং শেষ। এরপর কখনো যদি দেখি তুমি বাগানে গিয়েছো তাহলে খুব খারাপ হবে। আজকে এই চমৎকার পাকনামের জন্য তোমাকে শাস্তি হিসেবে এই পাঞ্জাবি 3টা দিয়ে গেলাম, বোতামগুলো লাগিয়ে রাখবে। সামিন চলে যায়। আলো চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। চালাক শিয়ালটা ঠিক বুঝে নিয়েছে আলো বাগানে কেন গিয়েছিল। আমাদের সুমাইয়া অনুভূতি ভাই আজ লেট করেছে, এ ব্যাপারে তোমাদের মতামত কি ভাই লোক? রাহাতের এমন প্রশ্নে সবাই ওর মুখের দিকে তাকায়। ফুয়াদ চেয়ার টেনে বসতে বসতে বলে, কাল সারাদিন ধকল গিয়েছে, তাই ঘুমটা একটু গভীর হয়েছে বোধহয়। ফুয়াদের এমন উত্তরে বিরোধিতা করে তৌফ বলে, না ভাই, ভাই তো এই প্রথম এত ধকল সামলায় না। এসবে ভাইয়ের অভ্যাস আছে। আসলে নতুন বউ রেখে বিছানা ছাড়তে ইচ্ছা হয় না পুরুষ মানুষের। আমাকে দেখেন, আমি তো আসতেই চাইনি এত তাড়াতাড়ি। রনি ভাই ঘাড় ধরে নিয়ে আসছে। সবাই কিছুক্ষণ চুপ করে থাকে। আরাব ফুয়াদের দিকে তাকিয়ে বলে, ভাই, ওই মেয়েটাকে নিয়ে কিভাবে সংসার করবে সেটাই তো বুঝতে পারছি না। ওই মেয়েকে তো ভাই ভালোবাসে না। ভালো আজ বাসে না, কাল তো বাসতেই পারে। তৌফের এমন কথায় রাহাত বলে, ভাই অমন মেয়েকে কখনোই ভালোবাসবেন না। ওই মেয়ে আজীবন একটা জেতেই হয়ে থাকবে ভাইয়ের কাছে। না ভাই, মিলিয়ে নিয়েন আমার কথা। মেয়ে মানুষ জাদু জানে ভাই। দেখবেন একদিন ঠিকই ভাই ওই মেয়েকে বুকে টেনে নিয়ে বলবে, ভেঙেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না। সবাই চাপা সরে হেসে ওঠে তৌফের কথায়। তৌফ মুখ হাসি হাসি করে বলে, স্ত্রীকে বিছানার সৌন্দর্য উপাধি দেওয়া ভাই একদিন ওই মেয়েকে মাথায় তুলে নাচবে। এটা যদি না হয় তাহলে আমার নাম উল্টে ফেলবেন। রাহাত বলে, আমি এখনই তোমার নাম উল্টো ফেলছি, তোমার নাম আজ থেকে ফৌ। এমন সময় সামিন এসে দাঁড়ায় সেখানে। সামিনকে দেখে তৌফ চুপ হয়ে যায়। ফুয়াদ উঠে দাঁড়িয়ে বলে, দেরি হলো কেন? প্রথম দিনে এত দেরি? জনগণ তো আশাহত হবে না তা? সামিন চেয়ার টেনে বসতে বসতে বলে, ইসমাম আসবে কাল, ওর জন্য বাড়িটা একটু গোছগাছ করিয়েছে, লোককে বুঝিয়ে দিয়ে এলাম সবটা। তৌফ সামিনের দিকে তাকিয়ে বলে, ভাই আপনাকে আজ খুব সুন্দর লাগছে। মুজিব কোট গায়ে আপনাকে পুরো শেখ মুজিবুরের মতো লাগছে, শুধু গোফ এবং হাতে পাইপটা নেই। আরাফ পানি খেতে নিচ্ছিল। তৌফের কথা শুনে কাশি উঠে যায় আরাফের। ফুয়াদ সামিনের দিকে তাকিয়ে বলে, এখন চল, বসে বলি কেন? আজ তোর সংবর্ধনা অনুষ্ঠান, তোর কোনো শীত গরম দেখছি না। সামিন উঠে দাঁড়ায়। সত্যি কোনো এক অজানা কারণে সে আগ্রহ পাচ্ছে না কোনো কিছুতেই। মন পড়ে আছে বাড়িতে। এর কারণ কি? আজান আয়াত হাঁটতে থাকে। পিছন থেকে কলেজের কিছু সিনিয়র ছেলে ডাকে ওদের।